নমস্কার, শুনছেন সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের ৮ম পর্ব। শীতকাল এলেই মানুষটা কিছুদিন যেন ভালো থাকে। ঠান্ডার জন্য মনীন্দ্রনাথ গায়ে র্যাপার জড়িয়েছেন, আগের মতো খালি গায়ে থাকছেন না। এমন করে ভালো হতে হতে একদিন হয়তো যথার্থই ভালো হয়ে যাবেন। তখন কোথাও দুজনে চলে যাবে একসঙ্গে, কোনো তীর্থে অথবা বড় শহরে। অথবা সেই যে বলে না, এক মাঠ আছে, মাঠের পাশে বড় দিঘি আছে, দিঘিতে বড় বড় পদ্মফুল ফুটে থাকে। বড় বউ গ্রিক পুরাণেরই নায়ককে নিয়ে একদিন যথার্থই সেখানে চলে যাবে। মানুষটা ভালো হলেই জলদানের নিমিত্ত কোনো জলছত্রের পাশে দাঁড়িয়ে থাকবে। তখন হয়তো কোথাও দূরে গির্জার ঘণ্টা বাজবে, পুরোহিতেরা মন্ত্র উচ্চারণ করবে। পাগল মানুষ মনীন্দ্রনাথ কোনো হ্যামলক গাছের নিচে দাঁড়িয়ে সোনার হরিণের স্বপ্ন দেখবেন। বড় বউ মানুষটাকে আজ স্বাভাবিক দেখে এক বাটি গরম দুধ নিয়ে এলো, সঙ্গে নতুন গুড়, মর্তমান কলা, কিছু গরম মুড়ি। বড় আসন পেতে সে মানুষটার জন্য অপেক্ষা করতে থাকলো। সেই আশ্বিনের কুকুরটা মনীন্দ্রনাথের পায়ের কাছে ঘুরঘুর করছিল। সোনা দক্ষিণের বারান্দায় পড়ছে। কুকুরটা মাঝে মাঝে ঘেউ ঘেউ করছিল। লাল জবা গাছটার নিচে দুটো শীতের ব্যাঙ ক্লপ ক্লপ করছে। মনীন্দ্রনাথ গরম দুধ, মর্তমান কলা, নতুন গুড় মেখে খেলেন। কিছু তার প্রিয় কুকুরকে দিলেন। তারপর উঠে আসার সময় মনে হলো সোনা চুপি চুপি পড়া ফেলে এদিকে আসছে। বড় কর্তা খুব খুশি। তিনি কুকুর এবং সোনাকে নিয়ে শীতের ভোরে মাঠে নেমে গেলেন। ওরা সোনালি বালির নদীতে এসে নামল। এখন জলে তেমন স্রোত নেই, জল কমে গেছে, যেন ইচ্ছা করলে হেঁটে পার হওয়া যায়। পাড়ের পরিচিত মানুষেরা সোনা এবং মনীন্দ্রনাথকে আদাব দিল। আশেপাশে সব মুসলমান গ্রাম। ওদের দেখেই নৌকা নিয়ে মাঝি এপারে চলে এলো। নৌকায় কুকুরটা সকলের আগে লাফিয়ে উঠেছে। সোনার অনেক দিনের ইচ্ছা, কোনো ভোরে পাগল জ্যাঠামশাইয়ের সঙ্গে গ্রাম মাঠ দেখতে বের হবে। প্রতিদিন ক্রোশের পর ক্রোশ হেঁটে দুপুরে অথবা সন্ধ্যায় জ্যাঠামশাই ক্লান্ত সৈনিকের মতো বাড়ির উঠোনে উঠে আসেন। পায়ে তাঁর বিচিত্র নদী নালার চিহ্ন থাকে। গরমে তরমুজ এবং শীতের শেষে আখের আঁটি সঙ্গে আনেন। সোনার কাছে মানুষটা বনবাসী রাজপুত্রের মতো। কত রকমের গল্প শোনার ইচ্ছা এই মানুষের কাছে। পাগল বলে অদ্ভুত অদ্ভুত গল্প শোনাতেন। নির্জন নিঃসঙ্গ মাঠ পেলেই বলতে থাকেন। পাগল বলে গল্পের আরম্ভও নেই, শেষও নেই। জ্যাঠামশাই বলতেন, পদ্মপুকুর যাবি? জ্যাঠামশাই বলতেন, ইলিশ মাছের ঘর দেখবি? তারপর কোনো উত্তর না পেলে বলতেন, রূপচাঁদ পক্ষী দেখবি? সোনা কোনো উত্তর করত না। উত্তর দিলেই বলবেন, গ্যাত চোরেত শালা। তবু একবার সে খুব সাহস সঞ্চয় করে বলেছিল, আমি পঙ্খিরাজ ঘোড়া দেখাইবেন? মনীন্দ্রনাথের যেন বলার ইচ্ছা, তোমার পদ্মপুকুর দেখতে ইচ্ছা হয় না? ইলিশ মাছের ঘর দেখতে ইচ্ছা হয় না? রূপচাঁদ পক্ষী দেখো না, দেখো কেবল পঙ্খিরাজের ঘোড়া। পঙ্খিরাজ ঘোড়া একটা আমারও লাগে, পাই কোথা? বলে সোনার দিকে অবাক চোখে তাকিয়েছিল। আজ আর সোনার কিছুতেই পঙ্খিরাজ ঘোড়ার কথা মনে হলো না। সে আজ পড়া ফেলে চলে এসেছে। মা ছোট কাকা খুঁজছেন। সোনা কই গেল, দেখেন পোলাটা কই গেল, সকলে খুঁজবে। সোনার ভারী মজা লাগলো। মা ওকে ফতিমাকে ছুঁয়ে দেবার জন্য মেরেছে। ঠাকুমা বলেছে ওর জাত ধর্ম গেল। ওকে সকলে অযথা হেনস্থা করেছে। কতদিন লালটু পল্টু ওকে একটু কিছু করলেই কান ধরে ওঠবোস করিয়েছে। আজ ওরা সকলে ভাবুক। সে জ্যাঠামশাইয়ের সঙ্গে বাড়ি থেকে চুপি চুপি বের হয়ে পড়ল। পাগল বলে তিনি শুধু হেসেছিলেন। পাগল বলে তিনি তাকে এই যাত্রার জন্য উৎসাহিত করেছিলেন। যেন বলেছিলেন, কোথাও না কোথাও পঙ্খিরাজ ঘোড়া আকাশে উড়ে বেড়ায়, কোথাও না কোথাও শঙ্খের ভিতর শঙ্খকুমার পালিয়ে থাকে, আর কোথাও না কোথাও ঝিনুকের ভিতর চম্পকনগরের রাজকন্যা সাপের বিষে ঢলে আছে। তুমি আমি সেখানে চলে যাব সোনা। সবার জন্য বড় মাঠ, সোনালি ধানের ছড়া নিয়ে আসবো।
আহা, ওরা কত গ্রাম মাঠ ফেলে চলে যাচ্ছে। ওরা যত এগোচ্ছিল ততই আকাশটা ক্রমে দূরে সরে যাচ্ছে। সোনা ক্লান্ত হয়ে পড়েছে, সে ক্ষুধায় অবসন্ন হয়ে পড়েছে। এতটা হেঁটেও সে আকাশ ছুঁতে পারছে না কিছুতেই। ওর কতদিনের ইচ্ছা জ্যাঠামশাইয়ের সঙ্গে বের হয়ে যে আকাশটা নদীর ওপাশে নেমে গেছে সেটা ছুঁয়ে আসবে, কিন্তু কি করে জাদু বলে আকাশটা কেবল সরে সরে যাচ্ছে। কিছু পরিচিত লোক এই নাবালক শিশুকে পাগল মানুষের সঙ্গে দেখে বিস্ময়ে বলে উঠল, সোনাবাবু, আপনি জ্যাঠামশাইয়ের লগে কোনখানে যাইতাছেন? হাঁটতে কষ্ট হয় না? সোনা খুব বড় মানুষের মতো ঘাড় নাড়িয়ে বলল, না। কিন্তু মনীন্দ্রনাথ বুঝতে পারছেন সোনা আর যথার্থই হাঁটতে পারছে না। তিনি ওকে কাঁধে তুলে নিলেন। এখন সূর্যের উত্তাপ প্রখর, ঘাসের মাথায় আর শিশির পড়ে নেই, সূর্য মাথার ওপর উঠে গেছে। এ সময় ওরা কোথায় যেন ঘণ্টা বাজছে এমন শুনতে পেল। সোনার মনে হলো বুঝি সেই পঙ্খিরাজ ঘোড়া। সে হাততালি দিতে দিতে বলল, জ্যাঠামশাই, পঙ্খিরাজ ঘোড়া। আশ্বিনের কুকুরটা সহসা চলতে চলতে থেমে গেল। সে কান খাড়া করে শব্দটা শুনল। শব্দটা এগিয়ে আসছে। মনীন্দ্রনাথের এখন বাড়ি ফেরার কথা মনে পড়ছে। সেই ঘণ্টাধ্বনি শুনেই বুঝি বাড়ি ফেরার কথা মনে পড়ে গেল। ডান দিকে এক দীর্ঘ বন, বনের ভিতর দিয়ে হাঁটলে ফের সেই সোনালি বালির নদী পাওয়া যাবে। নদীর পাড়ে তরমুজ ক্ষেত। এখন হয়তো তরমুজের লতা 1-2 করে বিছিয়ে যাচ্ছে ইসম। আর তখন বনের ভিতর কত রকমের গাছ। সেই ঘণ্টার শব্দ ক্রমে নিকটবর্তী হচ্ছে। বনের ভিতর কত রকমের গাছ, সব চেনা নয়, তবু গন্ধ গোলাপ জামের লটকন ফলে। সব ফল এখন প্রায় নিঃশেষ। সোনা গাছে গাছে কি ফল আছে উঁকি দেবার জন্য চেষ্টা করল। তারপর ফাঁকা মাঠে নামতেই দেখল এক আজব জীব, অতিকায় জীব। ওর গলায় ঘণ্টা বাজছে। সোনা চিৎকার করে উঠল, ওই দেখেন জ্যাঠামশাই। কুকুরটা ছুটতে চাইল এবং ঘেউ ঘেউ করে উঠল। জ্যাঠামশাই কুকুরটাকে ধরে রাখলেন। সোনাকে কাঁধ থেকে নামিয়ে পাশাপাশি যেন তারা 3 মহাপ্রাণ এই আজব জীবের জন্য প্রতীক্ষা করছেন। কাছে এলেই ছুটতে থাকবেন তাঁরা, অন্য পথে চলে গেলে কোনো ভয় থাকবে না। সোনা বিস্ময়ে কথা বলতে পারছে না। আসলে এত বড় মাঠ এবং বিরাট এক জীব, এই হাতির গল্প সে মেজ জ্যাঠামশাইয়ের কাছে শুনেছে। জমিদার বাড়ির হাতি। হাতিটা দুলে দুলে ওদের দিকে নেমে আসছে। কাছে এলে ওর মতো বয়সের এক বালক হাতির মাথায় বসে অঙ্কুশ চালাচ্ছে দেখতে পেল। যে ভয়টুকু ছিল প্রাণে তা একেবারে উবে গেল। সে আনন্দে চিৎকার করে উঠল, জ্যাঠামশাই। জ্যাঠামশাই কতদিন পরে যেন কথা বললেন। ওটা হাতি। সোনা বলল, হাতি। জ্যাঠামশাই বললেন, ওটা মুড়াপাড়ার হাতি। কিন্তু এ কি, হাতিটা যে ওদের দিকেই ধেয়ে আসছে, বড় বড় পা ফেলে উঠে আসছে। এত বড় একটা জীবকে দেখে আর এমনভাবে এগিয়ে আসছে দেখে সোনা ভয় গুটিয়ে গেল। একেবারে ওদের সামনে এসে পড়েছে। জ্যাঠামশাই নড়ছে না। কুকুরটা ছুটোছুটি করছে। সোনা ভাবছিল পালাবে কিনা, ছুটবে কিনা। অথচ এত বড় বিস্তৃত মাঠ পেছনে, সামনে ঝোঁক, সে কোন দিকে ছুটে যাবে স্থির করতে পারল না। ভয়ে সে শুধু জ্যাঠামশাইকে জড়িয়ে ধরল, বলল, আমি বাড়ি যাবো। জ্যাঠামশাই কোনো উত্তর করলেন না। তিনি এখন শুধু অপলক দৃষ্টিতে হাতিটাকে দেখছেন। যত নিকটবর্তী হচ্ছে তত তিনি কেমন মনে মনে অস্থির হয়ে উঠছেন। ক্ষোভে এবং আতঙ্কে এবার সোনা জ্যাঠামশাইয়ের হাত কামড়ে দিতে চাইল। জ্যাঠামশাই ওর কথা শুনতে পাচ্ছে না। সে বলল, আমি মার কাছে যামু বলে কাঁদতে থাকল। কিন্তু আশ্চর্য, হাতিটা ওদের সামনে এসে 4 পা মুড়ে বসংবদের মতো বসে পড়ল। মাহুত জ্যাঠামশাইকে সেলাম দিল। তারপর হাতিটাকে বলল সেলাম দিতে। হাতিটা সুর তুলে সেলাম দিল। জসিমের ছেলে ওসমান সামনে বসে, জসিম পেছনে। সে বলল, আসেন কর্তা, হাতির পিঠে সরেন, আপনি গো বাড়ি দিয়ে আসি। ওরা এত দূর এসে গেছেন যে জসিম পর্যন্ত বুঝতে পারছিল
বেলাবেলিতে পাগল মানুষ এই নাবালককে নিয়ে ঘরে ফিরতে পারবে না। সে তাদের পিঠে তুলে নিল। সোনা হাতির পিঠে বসে মেজ জ্যাঠামশাইয়ের কথা মনে করতে পারছে। তিনি মুড়াপাড়া থেকে বাড়িতে এলেই এই হাতির বিচিত্র গল্প করতেন। হাতিতে চড়ে একবার ওরা শীতলক্ষা নদী পার হয়ে কালীগঞ্জে যেতে এক ভয়ঙ্কর ঝড় এবং একটা গাছ উপড়ে এলে এই হাতি গাছ রুখে মেজ জ্যাঠামশাইকে মৃত্যু থেকে রেহাই দিয়েছিল। সোনার এসব মনে হতেই হাতির জন্য মায়া হতে থাকল। এখন মনে হচ্ছে তার হাতির পিঠে চড়ে সামনের আকাশ অতিক্রম করে চলে যেতে পারবে। হাতিটা হাঁটছে, গলায় ঘণ্টা বাজছে, পিছনে আশ্বিনের কুকুর। কুকুরটা পিছনে পিছনে ছুটে আসছে। কত গ্রাম কত মাঠ ভেঙে, ঝোপ জঙ্গল ভেঙে ওরা হাতির পিঠে যেন কোনো এক সওদাগর বাণিজ্য করতে যাচ্ছে। সপ্ত ডিঙায় 700 মাঝির বহর সোনা যুদ্ধ জয়ের মতো ঘরে ফিরছে। জসিম সোনাকে বলল, কখন আপনারা বাইর হইছিলেন? সোনা বলল, সেই ভোরবেলা। মুখ তো আপনি শুকাইয়া গেছে। ক্ষুধা লাগছে, কিছু খাই নাই। খাইবেন? বলে জসিম পাকা পাকা প্রায় দুধের মতো সাদা গোলাপ জাম কোঁচড় থেকে তুলে দিল। মিষ্টি এবং সুস্বাদু গোলাপ জাম। সোনা প্রায় খাচ্ছিল কি গিলে ফেলছিল বোঝা দায়। তখন হাতিটাকে দেখে কিছু গাঁয়ের নেড়ি কুকুর চিৎকার করছিল। কিছু আবাদি মানুষ বাবুদের হাতি দেখছিল। মুড়াপাড়ার হাতিটাকে নিয়ে জসিমউদ্দিন প্রতি বছর এই অঞ্চলে ঠিক হেমন্তের শেষে শীতের প্রথম দিকে চলে আসে। বাড়ি বাড়ি হাতে নিয়ে জসিম খেলা দেখায়। জসিম সোনাকে বলল, কর্তা, পাগল জ্যাঠামশাইয়ের লগে যে বাইর হইলেন, যদি আপনারে ফালাইয়া তাইন অন্য কোনোখানে চইলা যাইতো। যায় না, জ্যাঠামশাই আমারে খুব ভালোবাসে। জসিম বলল, পাগল মাইনসের লগে বাইর হইতে ডর লাগে না? সোনা বলল, না, লাগে না। জ্যাঠামশাই আমারে লইয়া কতখানে চইলা যায়। একবার হাসান পীরের দরগায় আমারে রাইখা আইছিল না জ্যাঠামশাই? সোনা পাগল জ্যাঠামশাইকে সাক্ষী মানতে চাইল। মনীন্দ্রনাথ ঘাড় ফিরিয়ে সোনাকে দেখলেন, যেন এখন কত অপরিচিত এই বালক। বালকের সঙ্গে কথা বলা অসম্মানজনক। তিনি তার চেয়ে বরং আকাশের দিকে দেখবেন। আকাশ অতিক্রম করে আরও দ্রুত চলে যাওয়া যায় কিনা, অথবা যদি তিনি আকাশ অতিক্রম করে চলে যেতে পারেন। সামনে এক বিরাট দুর্গ পাবেন, দুর্গের ভিতর পলিন। তিনি এইসব ভেবে হামাগুড়ি দিতে চাইলেন হাতির পিঠে, এবং সেই ক্ষুদ্র বালক ওসমানকে তুলে অঙ্কুশ নেড়ে হাতিকে নিজের খুশি মতো চালিয়ে নিতে চাইলেন। হাতি, আমাকে নিয়ে তুমি দ্রুত হেঁটে পলিনের দেশে চলো। সেই কোমল মুখ আমি আর কোথাও দেখছি না। জসিম চিৎকার করে উঠল, কর্তা, আপনি কি করতে আসেন কর্তা? ওসমান পাগল মানুষটার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। তিনি তার অঙ্কুশ কেড়ে নিতে আসছেন। সোনা পিছন থেকে একটা পা চেপে ধরল। জ্যাঠামশাই, আপনি পইরা যাইবেন। মনীন্দ্রনাথ আর নড়তে পারলেন না। তিনি করুণ এক মুখ নিয়ে সোনার দিকে তাকালেন, কারণ সোনার চোখে এমন এক জাদু আছে যা তিনি কিছুতেই অবহেলা করতে পারেন না। মাঠ পার হলে শুধু তিনি দেখলেন পূবের বাড়ির নরেন দাস মাথায় কাপড়ের গাঁট নিয়ে বাবুর হাটে যাচ্ছে। হাতির গলায় ঘণ্টা বাজছিল বলে গ্রামের সব বালক বালিকা ছুটে এসেছে। আর নরেন দাসের বিধবা বোন মালতী সেই শেওড়া গাছটার পাশে দেখল বড় বড় শামিয়ানা টাঙানো হয়েছে, শতরঞ্জি পেতে দেওয়া হয়েছে। মিয়ারা মৌলবীরা এসে জড়ো হচ্ছে। আর এই গ্রামের সর্বত্র, অন্য গ্রামের গাছে গাছে, মাঠে মাঠে ইস্তাহার ঝুলিয়ে চলে গেছে শামসুদ্দিনের লোকেরা, অথবা তার ডান হাত যাকে বলা যায় সেই ফেলু শেখ। তাতে কিছু শব্দ লেখা ছিল। লেখা ছিল পাকিস্তান জিন্দাবাদ, লেখা ছিল লড়কে লেঙ্গে পাকিস্তান, আর লেখা ছিল নারায়ে তকদির। মালতী নারায়ে তকদির এই শব্দের অর্থ জানত না। একদিন সে ভেবেছিল চুপি চুপি শামসুদ্দিনকে অর্থটা জিজ্ঞেস করবে। মালতী এবার নিজের দিকে তাকালো। শরীরের লাবণ্য ক্রমে বাড়ছে।
স্বামীর মৃত্যুর পর ফের ঢাকায় গত মাসে দাঙ্গা হয়ে গেছে। ওর শ্বশুর এসে বলে গেল ঢাকায় শাঁখারিরা কুট্টিরা বড় বদলা নিচ্ছে। সেদিন থেকে মালতী খুশি। শামুরে, তুই গাছে গাছে ইস্তাহার ঝুলাইয়া কি করবি? শামুকে মনে মনে গাল দিল মালতী। শামিয়ানার নিচে মুসলমান গ্রামের লোকেরা জড়ো হচ্ছে। সিন্নির জন্য বড় উনুন ধরানো হচ্ছে। বড় বড় তামার ডেকচিতে দুধের জলে চালের গুঁড়ো সেদ্ধ হচ্ছে। গোপার ধরে হাতির পিঠে রাজার মতো তখন পাগল মানুষ ঘরে ফিরে আসছেন। মালতী দেখল হাতির পিঠে পাগল ঠাকুর বাড়িতে উঠে আসছেন। ঘণ্টার আওয়াজে যে যেখানে ছিল ছুটে এসেছে। এই ঘণ্টার শব্দ কোনো শুভ বার্তার মতো এই অঞ্চলের সকল মানুষের কানে বাজছে। ওরা মনে করতে পারল সেই পয়মন্ত হাতি লক্ষ্মীর মতো রূপ নিয়ে শুভ বার্তা নিয়ে তাদের দেশে চলে এসেছে। এই হাতির জন্য যারা গেরস্থ বউ, যারা কোনো কালে একা একা ঘরের বার হয়নি, তারা পর্যন্ত বাড়ির সব নাবালকের পিছু পিছু ঠাকুর বাড়ির দিকে হাঁটতে থাকলো। অথবা হাতিটা যখন পরদিন উঠোনের ওপর এসে মা মা বলে ডাকবে, তখন সব গেরস্থ বউদের প্রাণে এই হাতি আপনার ধন, অথবা এই হাতি মা লক্ষ্মীর মতো। এই হাতি বাড়ির উঠোনে উঠে এলে জমিতে সোনা ফলবে। ওরা হাতির মাথায় কপালে লেপে দেওয়ার জন্য সিঁদুর গুলতে বসে গেল। হাতির কপালে সিঁদুর দিতে হবে। ধান দুর্বা সংগ্রহ করে রাখল সকলে। আর মালতী দেখল হাতির পিঠে পাগল মানুষ হাততালি দিচ্ছেন। হাতির পিঠে সোনা। ফতিমা সোনাবাবুকে নিচ থেকে বলছে, আমারে পিঠে তুই লানান সোনাবাবু। ফতিমা হাতির পিঠে ওঠার জন্য ছুটছিল। আর তখন ফতিমার বাজি শামসুদ্দিন শামিয়ানার নিচে বড় বড় অক্ষরে ইস্তেহার লিখছিল, ইসলাম বিপন্ন। বড় বড় হরফে লিখছিল, পাকিস্তান জিন্দাবাদ। মালতী এইসব দেখতে দেখতে ডেফল গাছটার নিচে বসে কেমন আবেগে কেঁদে ফেলল। সে চিৎকার করে বলতে চাইল, শামুরে, তুই দেশটার কপালে দুঃখ রাইকা আনিস না। হাতিটা পুকুর পাড় ধরে উঠে যাবার সময় আমের ডাল, অর্জুনের ডাল এবং জাম গাছের ডাল, অর্থাৎ নিচে যা পেল সব মটমট করে ডালপালা ভেঙে সুর দিয়ে মুখে পুড়ে দিতে থাকলো। আর সেই স্থলপদ্ম গাছটা, যে গাছের নিচে বসে পাগল মানুষটা স্বচ্ছ আকাশ দেখতে ভালোবাসতেন, সেই গাছটা পর্যন্ত মটমট করে ভেঙে হাতিটা মুখে ফেলে কট করে একটা শব্দ, প্রায় কাটা নারকেল খেলে মানুষের মুখে যেমন শব্দ হয়, হাতির মুখে স্থলপদ্ম গাছের ডালপালা কাণ্ড তেমন শব্দ তুলছে। জসিম বারবার অঙ্কুশ চালিয়েও হাতিটাকে দমিয়ে দিতে পারল না। হাতিটা গাছটাকে চেটে পুটে খেয়ে ফেলল। রাগে দুঃখে পাগল জ্যাঠামশাই হাত কচলাতে থাকলেন। তাঁরই স্থলপদ্ম গাছ, তাঁর শখের এবং নীরব আত্মীয়ের মতো এই স্থলপদ্ম গাছের মৃত্যুতে তিনি বললেন, গ্যাত চোরেত শালা। মাঠের ভিতর শামিয়ানা টাঙানো। মোল্লা মৌলবীরা আসতে শুরু করছে। ধান কাটা হয়ে গেছে বলে ন্যাড়া ন্যাড়া সব মাঠ। শস্য বলতে কিছু কলাই গাছ, মসুরি গাছ। ফেলু শেখ সব জুড়িদারদের নিয়ে বড় বড় গর্ত করছে। হাজি সাহেবের চাকর দুধ ফোটাচ্ছে। বড় বড় তামার ডেকচিতে দুধ এবং জলে চালের গুঁড়ো, মিষ্টি, তেজপাতা, আখরোট, এলাচ, দারচিনি, জাফরান, লবঙ্গ। পুরনো তক্তাপোষের ওপর ছিন্ন চাদর পাতা। আর হাজি সাহেবের 3 ছেলে উজানে গিয়েছিল ধান কাটতে। তখন একটা খ্যাস এনেছিল উজান থেকে। সেই খ্যাস পেতে প্রধান মৌলভী সাহেবের জন্য একটা আসন করা হয়েছে। সব মুসলমান চাষাভুষো লোক ক্রমে শামিয়ানার নিচে জড়ো হচ্ছিল। শচীন্দ্রনাথ জানতেন এমন একটা ঘটবে। শামসুদ্দিন ভোটে এবারেও হেরে গেছে। লীগের নাম করে এবারেও সে মুসলমান চাষাভুষো লোকের সব ভোট নিতে পারেনি। শচীন্দ্রনাথ কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়ে এবারেও ইউনিয়নের প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুতরাং তিনি এমন একটা ঘটনা ঘটবে জানতেন। শামসুদ্দিন ঢাকা গেছিল। শাহাবুদ্দিন সাহেবের আসার কথা। এত বড় একটা মানুষ আসবে এদেশে, একবার ওরও ইচ্ছা ছিল শামিয়ানার নিচে গিয়ে দাঁড়াতে। কিন্তু গোটা ব্যাপারটাই ধর্মীয় করে রেখেছে। বোধহয় নিমন্ত্রণ করলেও তিনি যেতে পারতেন না।
হাতিটা পুকুর পাড় ধরে উঠে আসার সময় তিনি এসব ভাবছিলেন। জসিম হাতিটাকে এখন উঠোনে তুলে আনছে। হাতিটা কাছে এলে তিনি বললেন, জসিম, ভালো আছো? আসি কর্তা। জসিম হাতিটাকে সেলাম দিতে বলল। মাইজাদা ভালো আছেন? জসিম একটু নুয়ে বলল, হুজুর ভালো আছেন। অনেকদিন পর এদিকে আইলা? আইলাম, আপনাকে দেখতে ইচ্ছা হইল, সইলা আইলাম। বাবুরা বুঝি এখন বাড়ি নাই? না, বাবুরা ঢাকা গেছে। সোনাকে এবার ছোট কাকা বললেন, হারে সোনা, তোর ক্ষুধা পায় না? ওরে নামাইয়া দে জসিম, ওর মায় তো গালে হাত দিয়া ভাবতাছে পোলাটা গেল কই। হাতিটা পা মুড়ে বসে পড়ল। সোনা নেমে গেল। গ্রামে এখন এই হাতির জন্য উৎসবের মতো আনন্দ। জসিমের ছেলে ওসমান নেমে গেল। সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। জসিম পাগল মানুষটার দিকে তাকিয়ে বলল, কর্তা নামেন। পাগল মানুষ তিনি এই কথায় শুধু হাসলেন। তিনি নেমে যাওয়ার বিন্দুমাত্র চেষ্টা করলেন না। এই হাতি তার প্রিয় স্থলপদ্ম গাছ খেয়ে ফেলেছে। ক্ষোভে জ্বলছেন। গাছের নিচে বসলেই তিনি জাহাজের সেই অলৌকিক শব্দ শুনতে পেতেন। কাপ্তান মাছ তুলে উঠে নিশান ওড়াচ্ছে। জাহাজটা পলিনকে নিয়ে জলে ভেসে গেল। আর হাতিটা সেই স্মৃতিসহ স্থলপদ্ম গাছটা চেটে পুটে খেয়ে এখন চোখ বুজে আছে। শচীন্দ্রনাথও অনুরোধ করলেন হাতির পিঠ থেকে নামতে, কিন্তু পাগল মানুষ তিনি হাতির পিঠে সন্ন্যাসীর মতো পদ্মাসন করে বসে থাকলেন। এতটুকু নড়লেন না। জোর করতে গেলে তিনি সকলের হাত কামড়ে দেবেন অথবা হত্যা করবেন সকলকে। এমন এক ভঙ্গি নিয়ে স্থলপদ্ম গাছের শেষ চিহ্নটুকু দেখতে থাকলেন। জসিম দেখল হাতির পিঠে বড়কর্তা বসে কেবল বিড়বিড় করে বকে যাচ্ছেন। তিনি কারো অনুরোধ রাখছেন না। শচীন্দ্রনাথ বারবার বলছেন। দু চারজন মাতব্বর মানুষ হাতিটা ঠাকুরবাড়ি উঠে আসতে দেখে জড়ো হয়েছিল। তারাও বলছে, বড়কর্তা নামেন, হাতিটা অনেকটা পথ হাঁটটা আইসে, অরে বিশ্রাম দেন। বড়কর্তা ভ্রুক্ষেপ করলেন না। তিনি বরং হাতিটার কানের নিচে পা রেখে বলতে চাইলেন, হেট হেট। তখন হাতিটা ইঙ্গিত পেয়ে উঠে দাঁড়ালো। পাগল মানুষ বড়কর্তা হাতিটা নিয়ে বের হয়ে পড়লেন। জসিম ডাকল, কর্তা, এইটা আপনি কি করেন? কর্তা, অকর্তা। বাড়ির প্রায় সকলেই বিপদ বুঝতে পেরে পিছনে ছুটল। ততক্ষণে হাতিটা পুকুর পাড় ধরে নিচে নেমে যাচ্ছে। পুবের বাড়ির মালতী দেখল পাগল ঠাকুর মোড়াপাড়ার হাতিটা নিয়ে মাঠে নেমে যাচ্ছে। মাঠে নরেন দাসের জমি পার হলেই সেই শেওড়া গাছ। গাছে ইস্তাহার ঝুলছে। গাছে গাছে শামসুদ্দিন ইস্তাহার ঝুলিয়ে সেই একই বাক্য বলছে, ইসলাম বিপন্ন, পাকিস্তান জিন্দাবাদ, লড়কে লেঙ্গে পাকিস্তান, অথবা নারায়ে তাকদীর, এবং এমন সব অনেক কথা লেখা আছে যা মালতীর দু চোখের বিষ। মালতী চিৎকার করে বলার ইচ্ছে, শামুরে, তোর ওলা ওঠা হয় না কেন? তখন হাতিটা নরেন দাসের জমি পার হয়ে মাঠের ওপর দিয়ে ছুটছে। পিছনে ছোট ঠাকুর, জসিম, জসিমের পুত্র ওসমান ছুটছে। গ্রামের কিছু ছেলে বুড়ো ছুটছে। ওরা সকলে হই হই করছিল, কারণ একজন পাগল মানুষ এক অবলা হাতি নিয়ে মাঠে ঘোড় দৌড়ের বাজি জেতার মতো ছুটছে। কিছু দূর গেলে শামসুদ্দিনের শামিয়ানা টাঙানো মণ্ডপ। মণ্ডপের বাইরে খোলা আকাশের নিচে বড় বড় ডেকচি, ফেলুসিন্নি চড়িয়েছে। মৌলবী সাহেব আজান দিয়ে এইমাত্র মঞ্চে উঠে নামাজ পড়ছেন। যারা দূর গাঁ থেকে সভায় ইসলাম বিপন্ন ভেবে সিন্নির স্বাদ নিতে এসেছে, অথবা ইসলাম এক হও, এবং এই যে কাফের জাতীয় মানুষ যাদের পায়ের তলায় থেকে সংসারের হাল ধরে আছি, কি না দুঃখ বলো। এই জাতি তোমাদের কি দিয়েছে? জমি তাদের, জমিদারি তাদের, উকিল বলো, ডাক্তার বলো, সব তারা। কি আছে তোমাদের? নামাজ পড়ার পর এই ধরনের কিছু কিছু উক্তি, যা রক্তে উত্তেজনার জন্ম দেয়। মানুষগুলি কান খাড়া করে মৌলবী সাহেবের, বড় মিয়ার এবং পরাপরদির বড় বিশ্বাসের ধর্মীয় বক্তৃতা শোনার সময় পিছনে ফেলু শেখের চিৎকারে একে অন্যের উপর ছিটকে পড়ল। সেই ঠাকুর বাড়ির পাগল ঠাকুর এক মত্ত হাতি নিয়ে এদিকে ছুটে আসছে।
সবাই হৈ হৈ করতে থাকলো। তিনি পাগল মানুষ, হাতি অবলা জীব। সারাদিনের পরিশ্রমের পর হাতিটা বুঝি খেপে গেছে। হাতিটা পাগলা হাতির মতো সুর উঁচু করে চিৎকার করতে করতে সেই শামিয়ানার ভিতর ঢুকে সব লণ্ডভণ্ড করে দিল। ফেলু তামার বড় ডেকচিগুলির পাশে লুকিয়েছিল। ভিতরে দুধে জলে চালের গুঁড়োতে টকবক করে ফুটছে। সেই মত্ত হাতি ভিতরে ঢুকে গেলে সকলে নানাভাবে মাঠের ওপর দিয়ে ছুটছে। সকলে দৌড়ে দৌড়ে নিজের প্রাণ রক্ষা করছে। শামসুদ্দিন আতঙ্কে ভাঙা তক্তপোষের নিচে লুকিয়ে পড়ল। ফেলু পালাচ্ছিল। পালাতে গিয়ে হাতিটার একেবারে সামনে পড়ে গেল। হাতিটা সহসা ওকে শুঁড়ে জড়িয়ে ধরল এবং ধরার জন্য ওর একটা হাত ভেঙে গেল। সকলে চিৎকার করছে দূরে, কেউ কাছে আসতে সাহস পাচ্ছে না। হায় হায় করছে। একটা মানুষ হাতির পায়ের নিচে বুঝি শেষ হয়ে গেল। মনীন্দ্রনাথ হাতির পিঠে বসে গালে হাত দিয়ে হাতি কতটুকু কি পারে যেন এমন কিছু দেখছিলেন, যেন তিনি ভাবে মগ্ন। হাতির পিঠে চড়ে বেশ তামাশা দেখা যাচ্ছে, যেন এমনি হওয়া উচিত ফেলুর। পাগল ঠাকুর এবারে ফের হাতির কানের নিচে পা দিয়ে খোঁচা মারতেই একান্ত বশংবদের মতো ফেলুকে মাটির ওপর পুতুলের মতো দাঁড় করিয়ে দিল। সঙ্গে সঙ্গে তিনি হাতিটাকে এই স্থান কাল পাত্র পরিত্যাগ করে চলে যেতে বললেন। আর হাতিটাও স্থান কাল পাত্র পরিত্যাগ করে মাঠের ওপর দিয়ে ছুটতে থাকল। তখন সূর্য অস্ত যাচ্ছে। তখন নদীর চরে ইসম তরমুজের লতা নিড়ান দিয়ে সাফ করে দিচ্ছিল। হেমন্তের শেষে শীত এসে যাচ্ছে। সূর্য পশ্চিমে নামতে থাকলেই ঘাসে ঘাসে শিশির পড়তে থাকে। জসিম চিৎকার করছিল আর হাতিটার পিছনে ছুটছিল। বাবুদের হাতি, সে এই অঞ্চলে হাতি নিয়ে ঘুরতে এসে কি এক দুর্যোগে পড়ে গেল। সেই বিস্তীর্ণ মাঠের ভিতর থেকে পাগল মানুষকে হাতির পিঠে তুলে না নিলেই এখন মনে হচ্ছে ভালো হতো। সেই যে তিনি হাতির পিঠে চড়ে বসলেন আর নামতে চাইলেন না। এখন কি হবে? হাতিটা ক্রমশ মাঠ ভেঙে গ্রামে, গ্রাম ভেঙে মাঠে পড়ছে। হাতির পিঠে মনীন্দ্রনাথ তালি বাজাচ্ছেন। গ্রামের ছোট বড় সকলে পিছনে ছুটে ছুটে যখন হাতিটার আর নাগাল পেল না, যখন হাতিটা নদীর চর পার হয়ে অন্ধকারের ভিতর অদৃশ্য হয়ে যেতে থাকল, তখন মনীন্দ্রনাথ চুপচাপ বসে বুঝলেন আর ভয় নেই। হাতিটাকে কৌশলে তিনি যেন বলে দিলেন, অবলা জীব হাতি, তুমি এবার ধীরে ধীরে হাঁটো। তোমাকে এখন আর কেউ খুঁজে পাবে না। রাত হয়ে গেছে। এটা কোনো মাঠ হবে, বোধহয় দামোদরদির মাঠ হবে। আর একটু গেলেই মেঘনা। নদীর পাড়ে বড় মঠ। অন্ধকারে এখন মঠ দেখা যাচ্ছে না, শুধু ত্রিশূলের মাথায় একটা আলো জ্বলতে দেখা যাচ্ছে। শচীন্দ্রনাথ তখন বাড়ির ভিতর। আরও সব মানুষজন এসেছে। জসিম উঠোনে দাঁড়িয়ে কাঁদছে। এত বড় হাতি নিয়ে পাগল ঠাকুর কোথায় নিরুদ্দেশ হয়ে গেলেন। সে মাহুত হাতির, বাবুদের হাতি, লক্ষ্মীর মতো পয়মন্ত হাতি। এখন কি হবে সে ভেবে কুল কিনারা পাচ্ছিল না। উঠোনের ওপর গ্রামের লোকেরা কি করা যায় পরামর্শ করছে। গ্রামে গ্রামে এখন খবরটা পৌঁছে গেছে। ইসম লণ্ঠন হাতে আবার বের হয়ে পড়েছে এবং প্রায় একদল মানুষ লণ্ঠন হাতে সোনালি বালির নদীর চরে নেমে যাচ্ছে। তারা জোরে জোরে ডাকছিল। জসিমও বেশিক্ষণ অপেক্ষা করেনি। সে ওসমানকে রেখে একা সেই দলটার সঙ্গে মেশার জন্য কাঁধে গামছা ফেলে দৌড়াতে থাকল। শামসুদ্দিন লণ্ঠন হাতে মাঠে দাঁড়িয়ে আছে। ফেলু খুব বেঁচে গেছে এ যাত্রা। ওকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। একটা তছনছ ভাব এবং পাগল ঠাকুর ইচ্ছে করে এমন একটা ঘটনা ঘটিয়েছেন যেন তিনি জানতেন শামসুদ্দিনের এই যে ইস্তাহার ঝুলিয়ে স্বার্থপর মানুষের মতো একই সংসার থেকে বিচ্ছিন্ন হবার বাসনা, এই বাসনা ভালো নয়। পাগল মানুষ তিনি, এইটুকু ভেবে গোটা উৎসবের মতো এক ছবিকে তছনছ করে চলে গেছেন। শামসুদ্দিনের আপ্রাণ চেষ্টার দরুন এই মাঠে এত বড় একটা জালসা হতে পারছে। এত বড় জালসাতে শহর থেকে মোল্লা মৌলবীরা এসেছিল। ওরা যখন হাজী সাহেবের বাড়িতে ওঠে, তোবা তোবা, কি এক বেমাফিক কাজ হয়ে গেল। শামসুদ্দিনের ইচ্ছা হলো এখন সে নিজের হাত কামড়ায়। আর মনে হলো গোটা ব্যাপারটাই এক ষড়যন্ত্র। যেন ছোট ঠাকুর আবার ইউনিয়নের প্রেসিডেন্ট হতে চায়, আবার কংগ্রেসের পক্ষ থেকে ছোট ঠাকুর দাঁড়াবে এবং কবির সাহেবকে ধরে এনে কংগ্রেসের পক্ষে বড় এক বক্তৃতা করাবে। সে ভাবছিল
এমন একটা হাতি পাওয়া যাবে না সেদিন? হাতির পিঠে ফেলু বসে থাকবে, অথবা ফেলুকে দিয়ে মণ্ডপে আগুন ধরিয়ে দিলে যেন সব আক্রোশের শোধ নেওয়া যাবে। লণ্ঠন হাতে শামসুদ্দিন জব্বরকে দিয়ে সব তৈজসপত্র, ভাঙা টুল, টেবিল, ছেঁড়া শামিয়ানা এবং বড় শতরঞ্জ সব একসঙ্গে মাঠ থেকে বাড়িতে তুলে আনার সময় এসব ভাবল। তখন বাড়ির বৃদ্ধ মানুষটা প্রশ্ন করেছিলেন। তিনি অতিশয় বৃদ্ধ বলেই ঘরের ভিতর বসে প্রদীপের মৃদু আলোতে সামান্য কাশছিলেন। এখন আর তিনি তেমন বেশি ঘর বার হন না। অধিকাংশ সময় ঘরের ভিতর খাটে একটা বড় তাকিয়ায় ঠেস দিয়ে শুয়ে থাকেন। অতিশয় গৌরবর্ণ চেহারার এই মানুষ উঠোনে গোলযোগ শুনে বড় বউকে প্রশ্ন করলেন, কি হয়েছে বড় বউ, উঠোনে এত গণ্ডগোল কেন? বড় বউ প্রদীপে আলো একটু উস্কে দিল। টিন কাঠের ঘর, জানালা দিয়ে শেষ হেমন্তের ঠান্ডা বাতাস ভেসে আসছে। বড় বউ এই সংসারে বৃদ্ধ শ্বশুরের দেখাশোনা করার সময় প্রায় জানালায় দূরের সব মাঠ দেখতে পায়, এবং সেই মাঠে সংসারের এক পাগল মানুষ ক্রমান্বয়ে হেঁটে হেঁটে কোথায় যেন কেবল চলে যেতে চাইছেন। উঠোনের সেই গণ্ডগোল, মানুষটার এভাবে হাতিতে চড়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া, এসব বড় বউকে বিপন্ন করছে। মানুষটা আবার খেপে গেলেন। ভোরেও বড় বউ এই মানুষকে খেতে দিয়েছে। ভালো মানুষের মতো খেয়ে প্রতিদিনের মতো নিরুদ্দেশে চলে গেছিলেন। সংসারের ছোট এক বালক সোনা সঙ্গ দিয়েছে মাঠে মাঠে এবং গ্রামে গ্রামে। তারপর কোনো এক দূর গ্রাম থেকে মাঠ ভেঙে সোনার হাত ধরে এই পাগল মানুষ গ্রামের দিকে ফিরছিলেন। তখন জসিম আসছে হাতিতে চড়ে। জসিমের ছেলে ওসমান হাতির সামনে। ওরা দেখল সেই বড় মাঠে ঠাকুর ছোট বালকের হাত ধরে কোথায় যেন চলে যাচ্ছেন। এই মানুষটার জন্য তল্লাটের সকলের কষ্ট, কারণ এমন মানুষ হয় না। কথিত আছে তিনি দরগার পীরের মতো এক মহৎ পুরুষ। জসিম পাগল ঠাকুরকে হাতির পিঠে তুলে বলেছিল, চলেন বাড়ি দিয়ে আসি কর্তা। জসিম সোনা এবং পাগল মানুষকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে এই কাণ্ড। বড় বউ খুব দুঃখের সঙ্গে বৃদ্ধের পায়ের কাছে বসে সব বলল। বৃদ্ধ পুত্রের হাতিতে চড়ে নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনা শুনে পাশ ফিরলেন শুধু। বৃদ্ধের মুখে এক অসামান্য কষ্ট ফুটে উঠেছে। বড় বউর কাছে ধরা পড়ে যাবেন ভাবতেই মুখ ঘুরিয়ে জানালা দিয়ে শুধু অন্ধকার দেখতে থাকলেন। এই সময় তার এক পাগল ছেলে মাঠময় ঘুরে বেড়াচ্ছে, এবং সব দুঃখের মূলে তিনি, তার জেদ, এসব ভেবে তার দুঃখের যেন অন্ত ছিল না। তিনি বললেন, বৌমা, জানালাটা বন্ধ কইরা দাও, আমার শীত করতাছে, একটা কম্বল গায়ে দেন বাবা। না, জানলাটা বন্ধ কইরা দাও। বড় বউ জানালা বন্ধ করার সময় দেখল কামরাঙা গাছের ওপারে যে বড় মাঠ, ঝোপ জঙ্গলের ভিতর থেকে দেখা যাচ্ছে, সেখানে অনেক লণ্ঠন। বড় বউ বুঝল এই সব মানুষ যাচ্ছে অন্ধকারের ভিতর পাগল মানুষ এবং হাতিটাকে খুঁজতে। আর জসিম অন্ধকারে ডাকছিল হাতিটার নাম ধরে, লক্ষ্মী, অলক্ষ্মী। সে সবার আগে ছুটে ছুটে যাচ্ছিল, যেন তার ঘরের বিবির মতো এক রমণী অন্ধকারে নিরুদ্দেশ হয়েছে, অথবা সেরা মানুষ পাগল ঠাকুর, দশাশয়ী চেহারা, গৌরবর্ণ, ঠিক পীরের মতো এক মানুষের সঙ্গে তার পোষা হাতি, তার ভালোবাসার লক্ষ্মী চলে গেছে। সে প্রাণপণ ডাকছিল, লক্ষ্মী, অলক্ষ্মী, আমি তোর লাইগা চিরামুড়ি তুইলা রাখছি। লক্ষ্মী, অলক্ষ্মী, তুই একবার অন্ধকারে ডাক দিহি। মাঠের কোন আন্ধাইরে তুই বইসা আছোস, একবার ডাইকা ক দিহি। আমি পাগল ঠাকুরের মতো তরে লইয়া ঘরে ফিরমু। ইসম বলছিল, আরে মিয়া, এত উতালা হইলে চলবো কেন? বড় কর্তা বড় মানুষ, হাতি অবলা জীব, ভালোবাসার জীব। তিনি হাতির মতো পোষা জীব লইয়া পলিনেরে খুঁজতে বার হইছেন। জসিম বলল, পলিন? কোন পলিনের কথা কন? আরে আসে মিয়া। জসিম বলল, হাঁটতে বড় কষ্ট, কিস্সা কইলে বেশি হাঁটতে পারি। ইসম বলল, বড় মানুষের কথা অধমের মুখে ভালো শোনাইব না। অথবা যেন ইসমের বলার ইচ্ছা, মিয়া, তল্লাটের লোক কে না জানে এ কথা, তুমি এটা কি কও? তুমি জানো না কর্তা ফাঁক পাইলে নৌকায় না হয় হাঁটতে হাঁটতে নিরুদ্দেশে যান। তারপর ইসম
এক বর্ষার কথা বলল। এক বর্ষাকালে পাগল ঠাকুর নৌকা নিয়ে 3 দিন নিরুদ্দেশ ছিলেন, তার গল্প করল। সোনালি বালির নদীর জলে তখন স্রোত ছিল। তিনি একা স্রোতের মুখে নৌকা ছেড়ে বসেছিলেন, যেন সেই নাও তাকে ফোর্ট উইলিয়াম দুর্গে অথবা গঙ্গার জেটির পাশে এক বড় জাহাজে পৌঁছে দেবে। পাগল মানুষ বলে তিনি মনে মনে বিলের ভিতর বড় এক কলকাতাকে শহর বানিয়ে বসেছিলেন এবং সারা দিন সারা রাত ধরে যেন সেই বিলের জলে পলিনকে খুঁজেছিলেন। বিলের জলে এক স্বপ্ন ভাসে, স্বপ্নেই সেই বড় কলকাতা শহর, গাড়ি ঘোড়া হাতির মিছিল, আর ফোর্ট উইলিয়াম দুর্গ, দুর্গের পাশে মেমোরিয়াল হল, কার্জন পার্ক। গড়ের মাঠে সাহেবরা উর্দি পরে কুচকাওয়াজ করছে। পাগল ঠাকুর হে হে করে হাসতে হাসতে শুধু বলছিলেন, ঘ্যাত চোরেত সালা। কারণ তার প্রতিবিম্ব জলে দেখা যাচ্ছিল, আর কিছু দেখা যাচ্ছে না। শহরটা নিমেষে কেমন জলের নিচে অদৃশ্য হয়ে গেল। পাগল মানুষের প্রতিবিম্ব তখন শুধু পরিহাস করছে, হায় বেহুলা জলে ভাইসা যায় রে, জলে ভাইসা যায়। সবই যেন জলে ভেসে যাচ্ছিল। এত বড় বিল, এই অন্ধকার, চারদিকে জোনাকিরা জ্বলছে। উড়ে উড়ে জোনাকিরা পাগল মানুষ মনীন্দ্রনাথকে এবং হাতিটাকে ঘিরে ধরল। মনীন্দ্রনাথ হাতির পিঠে চড়ে বিলের পাড়ে পাড়ে ছুটে বেড়াচ্ছিলেন। বিলের জলে শুধু অন্ধকার। হেমন্তকাল বলে ঠান্ডা বাতাস উঠে আসছে, পাকা ধানের গন্ধ মাঠে মাঠে। এই অন্ধকারে হাতির পিঠে বসে পাকা ধানের গন্ধ পাচ্ছিলেন। আর আকাশে কত হাজার নক্ষত্র। পাগল মানুষ প্রতিদিনের মতো হাতির পিঠে বসে সেই সব নক্ষত্র দেখতে দেখতে যেন সেই সব নক্ষত্রের কোনো একটি তার প্রিয় পলিনের মুখ। তিনি হাতিতে চড়ে অথবা নৌকায় উঠে কিছুতেই আর সেই প্রিয় পলিনের কাছে অথবা হেমলক গাছের নিচে পৌঁছতে পারলেন না। তিনি হাতিটাকে সম্বোধন করে বললেন, হ্যাঁ লক্ষ্মী, তুমি আমাকে নিয়ে পলিনের কাছে যেতে পারো না? সেই সুন্দর মুখ, ঝর্ণার জলের উৎসে তুমি আমাকে পৌঁছে দিতে পারো না? সহসাই পাগল মানুষের ভিতর পূর্বের স্মৃতি তোলপাড় করলে তিনি আর স্থির থাকতে পারেন না। মনে হয় আর কিছু দূর গেলেই তিনি তার প্রিয় হেমলক গাছটি খুঁজে পাবেন এবং সেই হেমলক গাছের নিচে সোনার হরিণটি বাঁধা আছে। এইভাবে কতদিন একা একা মাঠ থেকে মাঠে, গ্রাম থেকে গ্রামে, এবং এমন তল্লাট নেই এই অঞ্চলে তিনি যেখানে একা একা চলে যান না। তারপরে এক সময় ফের মনে হয় সেখানে আর তিনি এ জীবনে পৌঁছতে পারবেন না। সুতরাং সেই এক বড় বউর মুখ এবং তার বিষণ্ণ মুখ পাগল মানুষ মনীন্দ্রনাথকে অস্থির করে তোলে। তিনি ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে থাকেন। তখন মনে হয় হাতিতে অথবা নৌকায় কখনো সে হেমলক গাছের নিচে পৌঁছানো যাবে না। সোনার হরিণেরা বড় বেশি দ্রুত দৌড়ায়। জসিম, ইসম এবং নরেন দাসের দলটা সারা রাত লণ্ঠন হাতে খুঁজে হাতিটা এবং মানুষটাকে বার করতে পারল না। ওরা সবাই রাতের দিকে ফিরে এসেছিল। আরও 2 দলকে শচীন্দ্রনাথ পূবে এবং পশ্চিমে পাঠিয়েছিলেন। তারা নানান রকম খবর দিল। কেউ বলল অশ্বত্থ গাছের নিচে গত রাতে পাগল মানুষ এবং হাতিটাকে দেখেছে। কেউ বলল বারদির মাঠের উত্তরে একদিন দেখা গেছে মানুষটাকে। উত্তর থেকে খবর এলো পাগল মানুষ মনীন্দ্রনাথ হাতিটাকে দিয়ে সব আখের ক্ষেত খাইয়ে দিচ্ছেন। কেউ কিন্তু হাতিটা নাগাল পাচ্ছে না। সপ্তাহের শেষ দিকে আর কোনো খবর এলো না। সবাই তখন বলল, না, আমরা পাগল মানুষ এবং হাতিটাকে দেখিনি। বাড়িতে প্রায় সকলের মুখে এক শোকের ছবি। কেউ জোরে কথা বলছে না। লালটু, পল্টু, সোনা সারাদিন বাড়িতেই থাকছে। পুকুর পাড়ের অর্জুন গাছটার নিচে দাঁড়িয়ে ওরা প্রতিদিনই হাতিতে চড়ে মানুষটা ফিরছেন কিনা দেখত। বিকালের দিকে জ্যাঠামশাই মাঠের ওপর থেকে উঠে আসবেন প্রতীক্ষায় অর্জুন গাছটার নিচে বসে থাকত। সঙ্গে থাকত সেই আশ্বিনের কুকুর। ওরা প্রিয় মানুষটার জন্য গাছের নিচে বসে সারা বিকেল, যতক্ষণ না সন্ধ্যা হতো, যতক্ষণ গোপাট অতিক্রম করে মাঠের বড় অশ্বত্থ গাছটায় অন্ধকার না নামত, ততক্ষণ অপেক্ষা করত। আর এইভাবেই একদিন কুকুরটা ঘেউ ঘেউ করে উঠল। কুকুরটা কেবল চিৎকার করছে। সূর্য তখনও অস্ত যায়নি। তখন ওরা দেখল কুকুরটা দৌড়ে দৌড়ে মাঠে নেমে যাচ্ছে, আবার সোনার কাছে উঠে আসছে। ওরা দেখল
পূবের মাঠে আকাশের নিচে কালো একটা বিন্দুর মতো কাঁপছে। ক্রমে বিন্দুটা বড় হচ্ছে। হতে হতে ওরা দেখল এক বড় হাতি আসছে। সোনা চিৎকার করে বাড়ির দিকে দৌড়ে গেল, হাতিতে সইরা জ্যাঠামশাই আইতাছে। গ্রামের সকলে দেখল পাগল মানুষ, ক্লান্ত, বিষণ্ণ, চোখে মুখে অনাহারের ছাপ। তিনি হাতির পিঠে প্রায় মিশে গেছেন। হাতিটা হাঁটু মুড়ে বসে পড়ল উঠানে, যেন এই হাতি আর কোথাও যাবে না, এখানেই বসে থাকবে। জসিম বলল, কর্তা নামেন, লক্ষ্মীরে আর কত কষ্ট দিবেন। গ্রামের সকলে অনুরোধ করল নামতে, কিন্তু তিনি নামলেন না। শচীন্দ্রনাথ বললেন, তোমরা সকলে বাড়ি যাও বাছারা, আমি দেখি। বলে তিনি হাতিটার কাছে গিয়ে ধীরে ধীরে বললেন, বড়দা, বড় বৌদি কয়দিন ধইরা কিছুই খায় নাই, বৌদিরে কত আর কষ্ট দিবেন। কিন্তু কোনো লক্ষণ নেই নামার। শচীন্দ্রনাথ বললেন, সোনা, তোর বড় জ্যাঠিমারে ডাক। বড় বউ ঘোমটা টেনে ডালপালা ভাঙা স্থলপদ্ম গাছটার নিচে এসে দাঁড়ালো। শচীন্দ্রনাথ বললেন, আপনি একবার চেষ্টা কইরা দেখেন। বড় বউ কিছু বলল না। সেই সজল উদ্বিগ্ন এক চোখ নিয়ে হাতির সামনে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে মনীন্দ্রনাথ হাতি থেকে নেমে বড় বউকে অনুসরণ করলেন। তিনি এখন এক সরল বালক যেন। তাঁর এখন বড় বউ দুই বড় চোখ ব্যতি রেখে কিছু মনে আসছে না। ঘরে ঢুকে দেখলেন তার প্রিয় জানালাটা খোলা। তিনি সেখানে দাঁড়ালেই তার প্রিয় মাঠ দেখতে পান, এবং তখন মনে হয় মাঠে বড় এক হেমলক গাছ আছে, নিচে কলিন দাঁড়িয়ে আছে। এতদিন অকারণে তিনি নদী, বন, মাঠের ওপারে কলিনকে খুঁজেছেন। বড় বউ পূজার ফুল তুলছিল। শীতকাল, বাগানের ভিতর শীতের সব ফুল ফুটে আছে। খুব ভোরে মালতী স্নান করতে এসেছিল ঘাটে। ঘাটে শীতের কুয়াশা ছিল তখন। ঘাটের সিঁড়িতে রোদ ছিল না। কিরণী আর আবু পাড়ে বসে ব্রতকথা বলছিল। ওঠো ওঠো সূর্যি ঠাকুর ঝিকিমিকি দিয়া। তখন মালতী ঘাটে নেমে গেল। ঘাটে এসে বড় বউ দেখল মালতী শীতের ঠান্ডায় জলে ডুবে ডুবে স্নান করছে। যেন এই শীত শীত নয়, মালতী জলের উপর ভেসে যেতে থাকল। মালতী একসময় জল থেকে উঠে পড়ল। ভেজা কাপড়ে হিহি করে কাঁপছে। সে বড় বউকে ভেজা কাপড়েই কিছু ফুল তুলে দেবার অছিলায় অতসী গাছের নিচে দাঁড়িয়ে থাকল। বড় বউ বলল, তোর এই সাত সকালে স্নান? মালতী কোনো কথা বলল না। সে ফুল গাছ অথবা ঝোপ জঙ্গলের ভিতর উঁকি দিয়ে কি যেন অনুসন্ধান করছে। দেখলে মনে হবে ওর কিছু হারিয়ে গেছে, সুতরাং মালতীকে বিষণ্ণ দেখাচ্ছে। মালতীর পরনে ডুরের শাড়ি, পাতলা শাড়ি দেখে সেই স্বপ্নটার কথা মনে করতে পারছিল। সেই স্বপ্নে সে মধুমালা সেজে বসেছিল। মালতী ডুরে শাড়ি পরে মধুমালা সেজে বসেছিল। মদন কুমার আসবে, সেই মদন কুমার যার শখের সীমা ছিল না, যে হাটে বাজারে গেলেই ডুরে শাড়ি কিনতে ভালোবাসত মালতীর জন্য। স্বপ্নে সেই মানুষ কতদিন পর রাতে ওর কাছে এসেছিল, পাশে বসেছিল। দাঙ্গার কথা বলার সময় মুখ বড় করুণ। তারপর সব ভুলে মানুষটা গল্প করতে করতে ওর মুখ চিবুক টেনে শেষে মালতীকে কোলে নিয়ে ধপাস করে মোটা গদিওয়ালা বিছানাতে ফেলে দিয়েছিল। আর কি করেছিল স্বপ্নে? স্বপ্নে স্বামীর সঙ্গে সহবাস। সে সহবাসের পর সোজা পুকুরঘাটে স্নান করতে চলে এসেছে। মালতী শরীরের উত্তাপ জলে ভাসিয়ে পাড়ে উঠতেই শুনতে পেল দক্ষিণের ঘরে এখন কে যেন দুলে দুলে পড়ছে। পাতায় পাতায় পড়ে নিশির শিশির। শীতের সকাল, মাঘমণ্ডলের ব্রতকথা শেষ করে পালেদের দুই মেয়ে পুকুর পাড়ে লাফিয়ে লাফিয়ে হাঁটছিল। ওরা কবিতার মতো আবৃত্তি করছিল, ওঠো ওঠো সূর্যি ঠাকুর ঝিকিমিকি দিয়া, না উঠতে পারি আমি ইয়লের লাগিয়া। সোনা পড়ছিল, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। লালটু পড়ছিল, অ্যাট লাস্ট দি সেলফিশ জায়েন্ট কেম। পল্টু পড়ছিল A+B²। দক্ষিণের ঘরে তখন পড়ার প্রতিযোগিতা চলছে। ওরা তিনজনই চেঁচিয়ে পড়ছে। বাড়িতে দূর দেশ থেকে দীর্ঘদিন পর বুঝি সেই যুবক ফিরে এসেছে।
বোধহয় এখন উচ্চস্বরে পড়ে এই বালকেরা কত বেশি পড়ছে এবং কত কঠিন পড়া পড়তে হয় চেঁচিয়ে মানুষটাকে জানাচ্ছে। মালতী গতকাল সন্ধ্যায় খবর পেয়েছে, কিন্তু সংকোচের জন্য আসতে পারেনি। মানুষটাকে দেখার বড় ইচ্ছা। প্রায় সারা রাত সে যেন মানুষটার জন্য জেগেছিল। লালটু একই লাইন ঘুরিয়ে ফিরিয়ে পড়ছে, অ্যাট লাস্ট দি সেলফিশ জায়েন্ট কেম, সেলফিশ জায়েন্ট। মনে মনে উচ্চারণ করল কথাটা। ভয় পালিয়ে গিয়েছিল। সেই কবেকার কথা, তখন বিলের জলে কুমির ভেসে আসেনি, তখন মালতী ফ্রক পরত। একদিন সেই কৈশোরে সেলফিশ জায়েন্ট লুকোচুরি খেলতে গিয়ে মালতীকে সাপটে ধরেছিল, চুমু খেয়েছিল। মালতী রাগে দুঃখে, ঠিক রাগে দুঃখে বলা চলে না, কেমন যেন রঞ্জিত ওকে না বলে না করে চুমু খেয়ে কি একটা ফাজিল কাজ করে ফেলেছে। বলতে হয় কিছু, না বললে কুমারীর সম্মান থাকে না। বড় বউকে বলে দেবে এমন ভয় দেখিয়েছিল রঞ্জিতকে। পরদিন ভোরে বাপ মা মরা সেলফিশ জায়েন্ট কিছু না বলে কয়ে ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। ঠাকুর বাড়ির বড় বউর পিতৃমাতৃহীন ছোট ভাইয়ের খোঁজ খবর কেউ আর দিতে পারেনি। তারপর কত জল সোনালি বালির নদীতে ভেসে গেল, কত শীত কত বসন্ত চলে গেল। বিলের জলে যেবার কুমির ধরা পড়ল, মালতী সেবারই বিয়ে। মালতী একদিন চুপি চুপি বলেছিল, বড় বৌদি, রঞ্জিত আপনার চিঠি দেয় না? দেয়। কি লেখে? কিছু লেখে না, শুধু লেখে ভালো আছি। ঠিকানা দেয় না? ঠিকানা দিতে নেই। কেন? দেশের কাজ করে, ঠিকানা দিতে নেই। শীতের সূর্য উঠতে চায় না, বোধ দিতে চায় না। গাছপালায় ছায়ায় বাড়িগুলি ঢেকে থাকে। বুড়ো মানুষেরা রোদের জন্য প্রায় হাহাকার করছিল। ভোরের দিকে তখন খুব অন্ধকার নয়, আবার আলোও নয়। মালতী চুপি চুপি ঘাটে আসার সময় দেখছিল অমূল্য তাঁত ঘরের পাশে বসে আগুন পোহাচ্ছে। খড়কুটো এনে শীতের দিন বলে শুকনো পাতা সংগ্রহ করে রেখেছিল অমূল্য। অমূল্য বসে সেই খড়কুটোর ভিতর আগুন জ্বেলে শীত থেকে রক্ষা পেতে চেয়েছিল। আর শোভা, আবু, নরেন দাসের বউ আগুনের পাশে গোল হয়ে বসেছিল। মালতী দরজা খুলে বের হবার মুখেই দেখল অমূল্য ওর দিকে তাকিয়ে আছে। মালতী সোজা উঠোনে নেমে এলো না, চৌকাঠে হেলান দিয়ে দাঁড়ালো। আগুনের ভিতর থেকে অমূল্যর মুখ ভয়ঙ্কর দেখাচ্ছে। স্বপ্নে দেখা মৃত মানুষটার মুখ চোখে আর ভাসছে না, শুধু অমূল্যর মুখ চোখে ভাসছে। সঙ্গে সঙ্গে মনে হলো এক অসুচি ভাব শরীরের সর্বত্র। শীতে কোথায় অমূল্যের পাশে বসে আগুন পোহাবে, কোথায় শীতের ভিতর উত্তাপ খুঁজবে, তা না করে মালতী ছুটে গেছে পুকুরে। স্বামীর মৃত মুখ মনে করে জলে অধিক সময় ডুব দিয়ে থেকেছে। অমূল্যর মুখ ভুলে থাকার জন্য, পাপ চিন্তা ভুলে থাকার জন্য মালতী শীতের জলে, ঠান্ডা হিমের মতো জলে বোধহয় ডুব দিয়েছিল। সুতরাং স্থলপদ্ম গাছটির পাশে দাঁড়িয়ে মালতী মনে করতে পারল না সে কোন নির্দিষ্ট কারণে এসে জলে ঝাঁপিয়ে পড়েছিল। মালতী এখন ঠাকুর ঘরে প্রণাম করছে এবং বিড়বিড় করে বকছে, নিজেকে গালাগালি দিচ্ছে। সে ঠাকুর ঘরের দরজায় মাথা ঠুকছিল, যেন ভগবানের ইচ্ছা বিধবা মানুষের যৌবন থাকতে নেই, সুখ থাকতে নেই, ভালোবাসা থাকতে নেই। যৌবন থাকলে পাপ, ভালোবাসা থাকলে পাপ, সুখ চাইলে পাপ। মালতী মাথা টুকে টুকে বলতে চাইল যেন, ভগবান, তুমি আমার পোড়া যৌবন হরণ করে নাও, আমার পোড়া কপাল। ভালোবাসার কপাল থাকলে আমার মানুষ ঘরে থাকতো, রায়টে কাটা পড়তো না। স্বপ্নটার কথা কেবল মনে আসছিল মালতীর। কতদিন পর যেন যথার্থই তার কাছে জল চাইতে এসেছিল, কিন্তু সে যতবার জল নিয়ে ওর হাতে দিয়েছে ততবার মানুষটার মুখ বদলে গেছে। মুখটা যেন অমূল্যের। তাঁত ঘরে অমূল্য যেমন হেসে হেসে কথা বলে, যেমন খুব সহজে ন্যাকা ন্যাকা কথা বলে, যেন কিছু জানে না অমূল্য, কিছু বোঝে না। দিদি, মালতী দিদি, আমার ঘরে জল পাঠাইয়া দেন। দিদি, আপনার জন্য বেথুন পাইরা আনছি। দিদি, জলের তলে শালুক হয়, শালুকের ফল হয়, আপনার জন্য আমি কি না করছি। স্বপ্নে নিজের মানুষটাকে জল দিতে গিয়ে
মালতী কেবল সেই অমূল্যকে বিছানার ওপর বসে থাকতে দেখল। মালতী ঘরে ফিরে কাপড় ছাড়ল, সাদা থান পরল, একটা তাঁতের চাদর গায়ে দিল। ঘরের পাশে পেয়ারা গাছের নিচে মালতী আগুন জ্বালল। আজ ইচ্ছা করেই মালতী অমূল্যর পাশে গিয়ে আগুন পোহাতে বসল না, যেন ওর পাশে আগুন পোহাতে বসলেই শরীরের গ্লানিটা আবার ভেসে উঠবে। সে আবুকে ডেকে আনলো, শোভাকে কিছু শুকনো কাঁঠালের ডাল এনে দিতে বলল। শীতের জন্য হাত পা বড় বেশি সাদা দেখাচ্ছে। শীতের ভিতর আদর করে ঠান্ডা হাত আবুর গালে ঘষে দিল। হাত গরম করতে চাইলে শোভার গালে হাত রাখে। মেয়েগুলি এ শীতেও কেমন গাল গলা গরম করে রেখেছে। শীতের রোদ লম্বা হয়ে নামছে। বাড়ির নিচে সব জমি, বড় বড় তামাক গাছ সামনের মাঠে, পেছনে সব পেঁয়াজের জমি, পেঁয়াজ, রসুন, আলু, বাঁধাকপি। এবং নরেন দাস জমির জন্য, তাঁতের জন্য সারা মাস খেটে খেটে এই সংসারকে সোজা করে রাখছে। নরেন দাস তার এই সংসারকে বড় বেশি ভালোবেসে সারাক্ষণ মাঠে অথবা তাঁত ঘরে কোনো না কোনো কাজের ভিতর ডুবে থাকে। নরেন দাস, পুবের বাড়ির নরেন দাস জমিতে এখন পেঁয়াজের গুঁড়িতে মাটি তুলে দিচ্ছে। মালতী দেখল, এই আগুনের ভিতর থেকে দেখল নরেন দাস জমির মাটি সোনার মতো হাতে নিয়ে অপলক চেয়ে থাকছে। নরেন দাস মাটির ভিতর কি রস আছে, ফসলের মাটি কি রস দিয়ে গড়া, এই যে সোনার ফসল ঘরে ওঠে, কিসের এত পুণ্য এই সংসারে। বোধহয় নরেন দাস মাটির ভিতর তার রহস্য খুঁজছিল। মাটির সঙ্গে বিড়বিড় করে নরেন দাস তখন কথা বলতে আরম্ভ করে দিয়েছে। অথবা গাছগুলির সঙ্গে হতে পারে, কারণ ওর চারদিকে তামাক গাছ, চীনাবাদামের গাছ। কত যত্ন করে জল টেনে নরেন দাস মাটির ভিতর এইসব শস্যকণা পুঁতে দিয়েছিল। এইসব শস্যের জন্য নরেন দাসের বড় ভালোবাসা। প্রতিদিন ভোর হলে নরেন দাস সে তার নিজের জমির ভিতর নেমে আসবে। কিছু না কিছু মাটি গাছের গুঁড়িতে দিতে দিতে গাছের সঙ্গে কথা বলবে, খেতে ভুলে যাবে, জীবনের অন্য সুখ দুঃখের কথা ভুলে যাবে। মালতী বড় একটা ঘটি নিল জলের, কিছু মুড়ি তেল দিয়ে মেখে বড় বড় দুটো পেঁয়াজের টুকরো নিল হাতে, নুন এবং কাঁচা লঙ্কা নিয়ে জমির পাশে নেমে গেল নরেন দাসকে খেতে দিতে। আর আসার সময় দেখল গ্রামের সব মানুষই এই শীতের সকালে জমি এবং ফসলের ঘ্রাণে মাঠে নেমে যাচ্ছে। ঠাকুরবাড়ির ছোট ঠাকুর নেমে গেল মাঠে, পিছনে ইসম। ওরা নিশ্চয়ই সোনালি বালির চরে নেমে যাচ্ছে। ইসম নিশ্চয়ই জমি থেকে জল নেমে যাচ্ছে না বলে চিন্তিত। নিশ্চয়ই ছোট ঠাকুরকে বিশ্বস্ত মানুষ ইসম জমিতে নিয়ে গিয়ে এই জল নিয়ে কি করা যায়, কিভাবে জল নামিয়ে দেওয়া যায়, চরের বুক থেকে সেই সব সলা পরামর্শ করবে। তখন গোপাড় ধরে বাজারে যাচ্ছিল মঞ্জুর, জব্বর এবং অন্য অনেকে। নয়াপাড়ার বিশ্বাসেরা, হাসিমের বাপ জয়নাল, আবেদ আলী, কেউ যেন বাকি নেই। সকলে ষাঁড় গরু নিয়ে মাঠের রোদে নেমে আসছে। ফেলু শেখ হাজি সাহেবের খোদাই ষাঁড়টাকে তাড়িয়ে বেড়াচ্ছে মাঠে। এদের এখন শুধু ফসলের জন্য চাষাবাদ, আর এই চাষাবাদই মানুষগুলির সব আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন অথবা ভালোবাসা। আর কি চায় মানুষগুলি? মানুষগুলি তারপর ধর্ম করতে চায়। হিন্দু পাড়াতে তখন যাত্রা নাটক হবে, রাবণ বধের পালা গান, রামায়ণ গান, রাম সেজে আসবে লোকনাথ পাল, মাঝি বাড়ির বড় সামিয়ানার নিচে ঢোলক বাজবে। গ্রামের বুড়ো বুড়িরা তখন কেউ ঘরে থাকবে না। এই শীত এলে কবি গান হয় চন্দদের বাড়ি, বড় বড় ডে লাইট জ্বলবে। মনে হবে তখন গ্রামটা মেলার মতো। পরাপরদির হাট থেকে দোকান পাট তুলে শ্রীশচন্দ্র চলে আসবে। শীত এলেই কত রকমের মেলা বসবে, দূরে দূরে কত মানুষ চলে যাবে, ঘোড়দৌড় হবে। বাজি জেতার জন্য বিশ্বাস পাড়াতে রোজ ঘোড়দৌড়ের মহড়া হচ্ছে। সঙ্গে সঙ্গে মনে হলো অমূল্য তাঁত ঘরে মহড়া দিচ্ছে, অথচ এই অমূল্য আগে কত হাবাগোবা ছিল। এই অমূল্য সারাক্ষণ তাঁত বুনে ঘরের বার হলে চোখ তুলে তাকাতো না পর্যন্ত। অমূল্য মালতীর বান্দা লোক ছিল। সেই অমূল্য কি করে গত বর্ষায় ওরা সেই যে অষ্টমীর স্নানে একসঙ্গে এক নৌকায়, বড় নৌকা প্রায় তেমাল্লা হবে,
পাড়ার বড় পিসি, ধনবউ, মাঝি বাড়ির কালাপাহাড়ের মা, নরেন দাস, প্রায় গ্রামের গোটা লটবহর এক নৌকায় শুয়ে বসে একদিনের পথ নাঙ্গলবন্ধ। নাঙ্গলবন্ধের বান্নিতে মালতী সকলের সঙ্গে স্নান করতে গিয়েছিল। অষ্টমী স্নানে কত মানুষ, নদীর দুপারে কত দেবদেবীর মূর্তি, মাটি দিয়ে গড়া ভৈরব ঠাকুরের বড় নীল রঙের পেটের দিকে তাকিয়ে অমূল্য রসিকতা করেছিল। বড় নদী, দুপার প্রায় দেখা যায় না নদীর। কত নৌকা এসেছে, কত মানুষ এসেছে স্টিমারে, আর পাপ ঢেলে পুণ্য নিতে দুপারে তিল ধারণের স্থান ছিল না। মালতীও সকলের সঙ্গে নদীর জলে স্নান করতে নেমেছিল। পারে অমূল্য, পকেটে তামার পয়সা। মালতীর হয়ে ঠাকুরের দক্ষিণা, তিল, তুলসী সব সংগ্রহ করে দিচ্ছিল। গোটা মেলাতে সেই সারাক্ষণ মালতীকে দেখাশোনা করেছে। সে মালতীকে নিয়ে ঘুরেছে। একটা লক্ষ্মীর পট কিনে দিয়েছিল অমূল্য। মালতীর জন্য পয়সা খরচ করতে পেরে অমূল্য গুনগুন করে একসময় গান ধরেছিল। পয়সা খরচ করার হকদার হতেই মালতী অমূল্যের জিম্মায় কি করে যেন চলে গেল। অমূল্য মালতীকে একসময় বলেছিল, দিদি আসেন, সাঁতার দিয়া নদী পার হই। নদী পার হইতে তোমার বুঝি ইচ্ছা যায় অমূল্য? বড় ইচ্ছা যায়। নদীর জলে এক কুম্ভীর ভাইসা যায়। তোমার গানটা মনে পড়ে অমূল্য? অমূল্য বলেছিল, পড়ে। মালতী ভিড়ের ভিতরে ভিতরে অমূল্যর দিকে অপলক তাকিয়ে বলেছিল, বড় ডর ওই কুম্ভীরকে। কোনো ডর নাই মালতী দিদি। এবং ডর নাই বলেই হয়তো অমূল্য সারাটা দিন মালতীকে নিয়ে ঘুরতে পেরেছিল। অষ্টমী স্নানে মালতীকে আর কেউ এত আদর করে সোহাগ করে মেলা দেখায়নি। শোভা আবু সঙ্গে ছিল না। নরেন দাস তাঁতের কাপড়ের দোকান খুলে বসেছিল, আর সেই থেকে অমূল্য হাবাগোবা থাকল না। বান্দা লোক অমূল্যর খাই খাই সহসা বড় বেশি বেড়ে গেল। সূর্য এবার গোপাটের ওপাশে উঠে এলো। এখন হাতে পায়ে শীতটা জমে নেই। মালতী দেখল হাঁসগুলি গর্তের ভিতর প্যাঁক প্যাঁক করছে। মালতী গর্তের মুখ থেকে টিনটা তুলে নিল। হাঁসগুলি গলা বের করে দিল প্রথম। বড় পুরুষ হাঁসটা সকলকে ঠেলে প্রথম বের হয়ে এলো। অমূল্য বারদির হাট থেকে পুরুষ হাঁসটা কিনে দিয়েছিল মালতীকে। গত বর্ষায় কোথায় যে তার প্রিয় পুরুষ হাঁসটা হারিয়ে গেল। রাতের অন্ধকারে বিলের মাঠে সে এবং অমূল্য পুরুষ হাঁসটাকে ঝোপে জঙ্গলে খুঁজে খুঁজে পেল না। অন্ধকার রাতে হাঁসটার অন্বেষণে নৌকায় মালতী এবং অমূল্য ধান ক্ষেতের ভিতর ঘোরাঘুরি করছিল। শামু নৌকায় গ্রামে ফেরার সময় ওদের দেখে অমূল্যকে বলেছিল, অমূল্য বাড়ি যাও। মালতীকে বলেছিল, আন্ধাই রাইতে মাঠে ঘাটে একা ঘুরতে নাই মালতী, বাড়ি যা। হাঁসটা আমি দেখতাছি কই গেল। শামু শেষ পর্যন্ত হাঁসটার খোঁজ দিতে পারেনি। হাঁসটা নিখোঁজ হবার পর থেকেই মালতী বড় ম্রিয়মাণ ছিল। অমূল্যর পুরুষ হাঁসটা নীল, কালো এবং খয়েরি রঙের। কি করে, কত কষ্ট করে এবং সারা হাট ঘুরে মাত্র এই একটা তাজা হাঁস মালতীর জন্য অমূল্য সংগ্রহ করতে পেরেছে। প্রায় কথায় কথায় এই হাঁসের জন্য অমূল্যর কি কষ্ট গেছে। অমূল্য কত লোককে একটা ভালো পুরুষ হাঁস মালতী দিদির জন্য বলে রেখেছিল। সময় অসময় কথাটা শোনাবার চেষ্টা করত। আর এই হাঁস কিনে দেবার পর থেকে অমূল্যর আবদারটা আরও বেড়ে গেল। অমূল্য, তুমি অমূল্য তাঁত বুনে খাও, বিধবার দম্ম কি বুঝবে? যেন মালতীর বলার ইচ্ছা, বিধবার সম্মান বৈধব্যে, বিধবার শাক অন্নে। তুমি অমূল্য, তাঁতের খটখট শব্দ শুনে দু কান ভোঁতা করে রেখেছ। নাকে তোমার গন্ধ থাকে না, চোখে তোমার স্বপ্ন ঝোলে। আমি বিধবা মালতী সারাদিন এই ঘর সংসার করে, ঘরদোর পরিষ্কার করে, তোমার তাঁতের নলি ভরে শাক অন্নে আমার ভুরি ভোজন। ঢেকুরে আঁশের গন্ধ থাকলে আমার সম্মান বাঁচে না। পুরুষ হাঁসটার মতো বনে বাদারে, জলের ঘাটে অথবা রাতের আঁধারে ঘাড় কামড়ে সুখ পেতে চাও, তাতে আমার সম্মান বাঁচে না। তুমি আমায় ভালোবাসা দাও। শুধু আঁশের আশায় ঘুরলে আমিও একদিন গলা কামড়ে দেব। শুধু আঁশে আমার ভালোবাসা কথা কয় না।
স্বপ্নটা দেখার পর থেকেই কেন জানি অমূল্যর প্রতি নৃশংস ভাবটা আরও বেড়ে গেল। অমূল্য আর জব্বর বড় বেশি ঘুরঘুর করছে। মালতী ভাবল দাদাকে একদিন সে সব বলে দেবে, কারণ জব্বরও কম যায় না। জব্বরের কথা মনে আসতেই মালতীর মুখটা ঘৃণায় কুঁচকে গেল। মালতী এখন হাঁস নিয়ে ঘাটে যাচ্ছে। মনে মনে অমূল্য ওর ভিতরে তাঁত বুনছে, একবার এদিক একবার ওদিক। পুরুষ হাঁসটা অন্য হাঁসগুলিকে জলে নামতে দিচ্ছে না, তার আগেই ঠোঁট কামড়ে ঝগড়া করতে চাইছে। মালতী পুরুষ হাঁসটার কাণ্ড দেখে অন্য দিনের মতো আজও মুখে আঁচল চাপা দিল। ওর ভিতর থেকে এখন আবার সেই দুষ্টু হাসিটা মুখে খেলে গেল। তর সয় না। মালতী হাঁসগুলিকে জলের দিকে নিয়ে যাওয়ার সময় কথাটা বলল। আর এইসব দেখলেই মনটা তাঁতের মাকুর মতো কেবল এদিক ওদিক করতে থাকে। এই একটা ইচ্ছার ভাব থাকে ভিতরে, সাপটে ওকে কেউ খেয়ে ফেলুক। কিন্তু ফের কেন জানি মনে হয় বিধবা মানুষের এই ইচ্ছা ভালো নয়। শুধু স্নানের ইচ্ছা, ডুবে ডুবে শরীর থেকে সব পাপ চিন্তা মুছে দেবার ইচ্ছা, যেন স্নান না করলে জাত যাবে। তারপর আবার মনে হয় বিধবার আবার জাত, বিধবার আবার ছোট বড়। সবল যুবতী মালতী, যার অঙ্গে লাবণ্য ঝরে পড়ে, যার মুখ পেঁয়াজের কোমল খোসার মতো নরম, আর যার ইচ্ছার ঘরে অমূল্য শুধু একটা বাঁদর সারাক্ষণ লেজ তুলে বসে আছে, সেই অমূল্যকে স্বপ্নে দেখে মুখ বড় বিস্বাদ লাগছিল। হাঁসগুলি জলে নেমে গেলে মালতী একবার চারিদিকে তাকালো। হাঁসগুলি ডুবে ডুবে স্নান করছে, কেউ নেই কাছে। তামাক ক্ষেত পার হলে উঁচু জমি, জব্বর সেখানে হাল চাষ করছে। নরেন দাস জমির নিচ থেকে রস তুলে পেঁয়াজ, রসুন অথবা চিনে বাদামের শরীর পুষ্ট করার চেষ্টায় আছে। আর যেন কোথাও কোনো দৃশ্য ঝুলে নেই, শুধু ঠাকুর বাড়ির সোনা পড়ছে, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। লালটু পড়ছে, অ্যাট লাস্ট দি সেলফিশ জায়েন্ট কেম। জব্বর হাল চাষ করছে। মালতীকে দেখতে পেলে জব্বর গাই গরু ফেলে এক্ষুনি ছুটে আসবে। মালতী দিদি, বদনাতে পানি দেন, গলাটা শুকাইয়া গেছে। মালতী ভাবল জব্বর এলে শামসুদ্দিনের খবর নেবে। শামু এখন এখানে নেই, ঢাকা গেছে। পাগল ঠাকুর হাতি দিয়ে ওদের জলসা ভেঙে দিয়েছিলেন, ফেলু শেখের হাত ভেঙে দিয়েছেন। তারপর থেকে শামু বুঝি হিন্দুপাড়া আসা ছেড়ে দিয়েছে। ছোট ঠাকুর শচীন্দ্রনাথ একদিন গোপাটে দাঁড়িয়ে শামুর সঙ্গে কী সব কথা বলতে বলতে বচসা করেছিলেন। সেই থেকে আর শামু আসে না। শামুর মেয়েটা মাঝে মাঝে গোপাটে এসে ওদের ছাগল গরুগুলি নিয়ে যায়। বড় নথ নাকে দিয়েছে মেয়েটা। ঠাকুর বাড়ির অর্জুন গাছটার নিচে দাঁড়িয়েছিল, কারো জন্য অপেক্ষা করছিল। মালতী চুপি চুপি হেঁটে গিয়ে বলেছিল, কি রে ফতিমা তুই? ফতিমার চোখ ছোট, বড় নথ নাকে, শিশু বয়সের মুখ চোখ শুধু লাবণ্যে ভরা, বিনুনি বাঁধা চুল। ফতিমা কিছুক্ষণ মালতীর দিকে তাকিয়ে বলেছিল, পিসি, সোনা বাবুরে দিয়েন। বলে সে কোঁচড় থেকে দুটো লটকনের থোকা মালতীর হাতে দিয়েছিল। অসময় লটকন ফল, সুতরাং মালতী বিস্মিত। ফতিমা নিজেই বলল, আবেদ আলী চাচা উজান থাইক্কা আনছে। মালতীর কেন জানি দুহাতে মেয়েটাকে জড়িয়ে ধরার ইচ্ছা হয়েছিল, কিন্তু মুসলমানের মেয়ে ছুঁয়ে দিলেই জাত যাবে। সে লটকনের ফল খুব আলগা করে হাতে নিল। সে ফতিমাকে ছুঁল না, শুধু হাসতে হাসতে বলল, সোনা বাবুর লাইগা বড় কষ্ট রে তোর, বড় হইলে বাবুর লগে বিয়া দিয়া দিমু। ছোট মেয়ে, অথচ সামান্য রসিকতা ফতিমাকে কেমন লজ্জিত করেছিল। ফতিমা দাঁড়ায়নি, সে গোপাট ধরে ছুটছিল। লজ্জায় হোক অথবা অন্য এক কারণ যেন মেয়েটাকে গোপাট ধরে ছুটে যেতে সাহায্য করছে। অথবা এত যে গাছগাছালি, যার ছায়া সারা গ্রামে এবং মাঠে জড়িয়ে আছে, তার ভিতর নিরন্তর এক সুষমা আছে যেন। এই সুষমা, ভালোবাসার সুষমা, মেয়েটার সারা অঙ্গে লেপ্টে আছে। হেমন্তের শেষ বিকেল ছিল সেটা। মেয়েটা ক্রমে এক সুষমার ভিতর হারিয়ে গেল। সেই সুষমা মালতীকে দীর্ঘদিন অভিভূত করে রেখেছে। সোনা পড়ছে তখনও, পাতায় পাতায় পড়ে নিশির শিশির।
হাঁসগুলি জলে ডুবছিল, ভাসছিল। পাড়ে দাঁড়িয়ে মালতী, জলে ওর লম্বা ছায়া। মালতী জলে নিজের মুখ দেখতে পাচ্ছে। এই পাড়ে দাঁড়িয়ে কত কথা মনে হয়। শামুর কথা মনে হয়, রস এবং বুড়ির কথা মনে হয়, আর সেই মানুষের কথা মনে হয়। সে মানুষ কৈশোরে ওকে সাপটে চুমু খেয়েছিল, তারপর ভয় নিরুদ্দিষ্ট। সেই মানুষ গত রাতে এসেছে। এখন আর তেমন ছোট নেই, কথায় কথায় ঝগড়া করবে না। এখন মানুষটা বড় এবং বৃহৎ। মানুষটা দেশের কাজ করে বেড়াচ্ছে। জেলে ছিল কিছুদিন। সবই এখন কেন জানি গল্পকথার মতো মনে হয়। মালতী জলে আর হাঁস দেখতে পাচ্ছিল না, শুধু মানুষটার শরীর মুখ জলের ওপর ভেসে যেতে দেখছে। এই মানুষটাকে দেখার জন্য কেমন পাগলের মতো ঠাকুরবাড়ির ঘাটে সারাটা সকাল ডুবে ডুবে স্নান করল। বড় বউর জন্য পূজার ফুল তুলে দিল। এমনকি ঠাকুর ঘরের পাশে মানুষটাকে দেখতে পাবে ভেবে চুপচাপ দাঁড়িয়েছিল। কিন্তু কোথায়? ফের সেই অমূল্যর মুখ। অমূল্য এবং জব্বর উভয় মিলে কেবল যেন ওকে গিলতে আসছে। সে মানুষটার জন্য ঠাকুরঘরের দরজায় অধিক সময় অপেক্ষা করতে পারল না। কেউ দেখে ফেলে এই ভয়। এমনকি বড় বউকে বলতে পারল না, বৌদি, রঞ্জিত নাকি কাল রাতে আইসে। কারণ ভালোবাসার সুষমা মালতীর চোখে। মালতী রঞ্জিতকে দেখার জন্য ঘাটের পাড়ে যেসব ঝোপ জঙ্গল ছিল সেখানে নিজেকে অদৃশ্য করার ইচ্ছাতে বসে পড়তেই কে যেন বলে উঠল, মালতী, তুমি এখানে একা? মালতীর বুকটা ধড়াস করে উঠল। সে পিছনের দিকে মুখ ফেরাতেই দেখল রঞ্জিত দাঁড়িয়ে আছে, হাত ধরে আছে সোনা। সব লুকোচুরি এবার বুঝি ফাঁস হয়ে গেল। মালতী প্রথম মাটি থেকে কিছুতেই চোখ তুলতে পারল না। পাতায় পাতায় পড়ে নিশির শিশির। এখন আর কেউ পড়ছে না। সব সহসা বড় চুপ মেরে গেছে। এমনকি কীটপতঙ্গের আওয়াজ টের পাওয়া যাচ্ছে না। মালতী ভয়ে ভয়ে বলল, হাঁস ছাড়তে আইসি। এই বলে মুখ তুলে তাকালো রঞ্জিতের দিকে। মনে হলো এখন কোথাও কিছু চোখ নেই, সকল কিছু ডেকে বেড়াচ্ছে। হাঁস, মুরগি, গরু, বাছুর, কাক, পক্ষী সকলেই কলরব করছে। ঠিক তখনই মালতী তাঁত ঘরে অমূল্য ঠক ঠক তাঁতের শব্দ শুনতে পেল। রঞ্জিতকে দেখে মালতীর দীর্ঘদিন পর সব ভয় কেটে গেছে। জব্বর অথবা অমূল্য কেউ বুঝি আর তাকে গিলে খেতে পারবে না। কোথাও যেন তখনও একই স্বরিকে পড়ে যাচ্ছে, অ্যাট লাস্ট দি সেলফিশ জায়েন্ট কেম। মালতী কান পেতে শোনার সময় রঞ্জিতের দিকে তাকিয়ে সামান্য হাসল। রঞ্জিতও সামান্য না হেসে পারল না। আজ এ পর্যন্তই। উপন্যাসের নবম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।